বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, স্টুডিওর বাহির হতে NSTV-র আজ 7 ফেব্রুয়ারি 2025। আমাদের এখানে বিশেষ যে অনুষ্ঠান, জুমাবারের ধর্মীয় অনুষ্ঠানের ভিতরেই এই যে তাবলিগ বিদায়ী হজের ভাষণের আলোকে ইসলামিকভাবে আর কি রাষ্ট্র পরিচালনা করতে গেলে যেটা প্রয়োজন, তার উপরেই এখন সর্বদলীয় এই যে ইসলামিক রাজনৈতিক দলগুলো মোর্চা গঠন করে অন্তর্বর্তীকালীন ছাত্র জনতা সরকারের সাথে রাজনৈতিকভাবে তারা মাঠে ময়দানে জনগণের ভোটের জন্য লড়াইটা করবেন। এই ইসলামিক দলগুলোর অন্যতম শরিকদার চরমোনাই পীর সাহেবের যে দল ইসলামী আন্দোলন এবং হেফাজতে ইসলামের সেই বড় হুজুরের যে দল মাওলানা মুফতি আজিজুল হক সাহেবের ছেলে মামুনুল হক নেতৃত্ব দিচ্ছেন। ইতিমধ্যে তো এই কারণেই আর কি তাবলিগটা এখন 2.5 খণ্ড, 1 খণ্ডের নেতৃত্ব দিচ্ছেন মাওলানা জুবায়ের, তারই আধা অংশ হেফাজতি কোমলমতি ছাত্রদের নিয়ে, যার নেতৃত্ব দিচ্ছেন মাওলানা মামুনুল হক। আরেকটি অংশের যাকে আর কি এই জুবায়ের গ্রুপ বা পন্থীরা বলছেন বৈষম্য তাবলিগি সাদ মাওলানা। আমি যতটুকু খোঁজ নিয়ে জেনেছি, মাওলানা সাদ হিজরতি তাবলিগ করতে বাংলাদেশে আর আসবেন না। বর্তমানেও তিনি ভারতের বাইরে আর কি বিভিন্ন জামাতে অনুষ্ঠানটা করে বেড়াচ্ছেন। আর এখন আমাদের বিশ্বব্যাপী তাবলিগটা ওই সেই দেওবন্দ থেকে আর কি, যেখান থেকে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ শুরু করেছিলেন, সেখানটায় এখন আর নাই। এখন এর মার্কাজটা নিজামুদ্দিন অর্থাৎ দিল্লিতে। আমি এখান থেকে অনেক প্রোগ্রাম করেছি, আজও আবার সেই 14, 15, 16 তারিখে যেটা আরেকটি এখানটায় বয়ানটা হবে। আমি এখানে তাবলিগকে বিভেদ বুঝি না। আমার একটি উপস্থাপনা, তাবলিগের নিয়ম হচ্ছে উপস্থিতিদের মধ্য থেকে, সেটা তাবলিগের জমায়েত হোক বা বিশ্ব ইজতেমা হোক। বিশ্ব ইজতেমা অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যখন অংশগ্রহণ করে বিভিন্ন ধরনের মুসলমানরা, আলেম ওলামারা, মাওলানারা আর কি, তার মধ্য থেকেই আর কি উপযুক্ততার ভিত্তিতে মুরব্বী বা আমিন নির্বাচন করা হয়। তিনি ফাইনাল বয়ানটা করেন, দোয়াটাও করেন। তো যেহেতু ইতিপূর্বে জুবায়ের মাওলানা সাহেব একান্তে ইন্টারপ্রিটেশন করেছেন, ওই একজন উর্দু ভাষাভাষী আর কি বয়ান এবং দোয়াটা করেছেন। মামুনুল হকের নেতৃত্বে যেটা কোমলমতি ছাত্র ছাত্রীদের, যে সকল ছাত্রদের এখনো এই যে দাড়ি মোছ ওঠে নাই আর কি, তাদের নিয়েই বয়ানটা করেছেন এবং দোয়া করেছেন। তিনিও অবাঙালি উর্দুতে, এবং সেই বয়ান এবং দোয়াটাও করেছেন অবাঙালি ওই সেই কি বলে নিজামুদ্দিন বা দেওবন্দি আর কি। এই জন্যই আমি এই মামুনুল হক সাহেবের এইটাকে আদা বলছি। শেষ যেটা আর কি 14, 15, 16 এখানটায় কে বয়ান করবেন, কে দোয়া করবেন জানি না। আমার এখান থেকে উপস্থাপনা এই 3 গ্রুপের ভিতর থেকেই আর কি এই প্রতিনিধি নিয়ে আর কি, এটা 16 তারিখেও হতে পারে বা 17 তারিখে আমাদের জন্য, আমরা যারা শুধুমাত্র তাবলিগটাই করি আর কি, একটা বয়ান করবেন এবং দোয়াটা করবেন ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের মতো করে আর কি। আমি যদি আর এর পরের বার এখানে উপস্থিত নাও হতে পারি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তখন পাক কালাম এবং হাদিস সময়ে সময়ে আলেম ওলামারা, পীর মাশায়েখরা
এবং আর কি আল্লাহওয়ালারা কিয়ামত পর্যন্ত এটা টেনে নিয়ে যাবেন। আমি যেহেতু একজন কওমগত সুন্নি মুসলমান, আবু হানিফ রহমতুল্লাহ আলাইহের যেটা কিতাব বা মাযহাব সেইটাই আমি মানি। আমি হানাফি মাযহাবধারী মুসলমান এবং আমার পীর সাহেব হুজুর এই যে মরহুম সৈয়দ মাওলানা শামসুর রহমান মাগুরার বাসিন্দা ছিলেন। আমি তার হাতে বায়াত হয়েছি 1986 সালে। অতঃপর আর কি আমার মা বাবা বড় ভাই এবং আমার অন্যান্য আমার মাধ্যম দিয়েই আর কি আমার ওই পীর সাহেব হুজুরের বায়াত। হুজুর বছর 3 আগে মারা যাওয়ার পরে আমি এখন দায়িত্বপ্রাপ্ত পীর বা শিক্ষক। আমি এম শাহজাহান আলী গোলদার। আমার পেশাটা সুপ্রিম কোর্টের আমি অ্যাডভাইজারি রেভিনিউ লয়ার। দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক www.dailynewsstar.com এর ইপিও। আমি এই যে বুকারি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ইসলামিক ফাউন্ডেশন অনুবাদিত 30 পারা কুরআনের বাংলায় অনুবাদের তাফসির আকারে আমি 65টি প্রোগ্রামের মাধ্যমে করেছি আর কি। তো এই প্রোগ্রামগুলো সব ইউটিউবের মাধ্যমে এখান থেকে লাইভ এবং ফরকাস্ট হয়েছে 2020 সাল থেকে এই অদ্যাবধি আর কি। তো এখান থেকে আমি ওই সেই তাবলিকের ওপরে আমার উপস্থাপনা সকল মুরব্বীরা বা মুরব্বীদের প্রতিনিধি মিলে 16 তারিখের পরে 17 তারিখে একটি ওই যে বিদায় হজের মতো করে অর্থাৎ 13 নম্বর পয়েন্টে 34 পয়েন্টে 33 পয়েন্ট তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 1 পয়েন্ট আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে মুসলমানদেরকে এবং আর কি এই ইসলামকে প্রচারের জন্যই আর কি এবং কবুল করে নেন। তো সেখানে বলা আছে অতঃপর পুত্রের অপরাধের জন্য পিতাকে, পিতার অপরাধের জন্য পুত্রকে দায়ী করা চলবে না। সাদ সাহেব যদি কোনো অন্যায় অপরাধ করেই থাকে তার বিচার করার মালিক তাবলিকি সিস্টেমে কিন্তু নাই। তাবলিকি নিসাবে যেটা আছে উপস্থিতিতে মধ্য থেকেই মুরব্বী যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত করতে হয়। যদি সাদ সাহেবের বিচারটাও করতে হয় তাও এই 17 তারিখে বসে আর কি আমরা যারা সাধারণ তাবলিকি আমাদের উপস্থিতিতে এই যে আদা গ্রুপের যিনি মালিক মামুনুল হক, মাওলানা জুবায়ের, মাওলানা সাদের প্রতিনিধি মিলেই আর কি এইটা সাদ সাহেবের আমাদের তাবলিকিদের মাধ্যম দিয়েই আর কি মতামতের ভিত্তিতেই পাক কালাম হাদিসের আলোকে এখানটায় সালিশটা করা যেতে পারে। আর এতে করে আমি এখান থেকে নির্বাচন করছি। এখন যেহেতু বাংলাদেশের পীর পিরালি এবং ইসলামিক দলগুলোর ভিতরে এই যে সৈয়দ ফজলুল করিম পীর সাহেব পুত্র বর্তমান যিনি চরমনাই পীর সৈয়দ রেজাউল করিম, একেই আর কি আরবিটেশন মানা হলে আর কি তাহলে এখান থেকে এই তাবলিকি বৈষম্যটা দূর হওয়া সম্ভব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার ইস্তেগফার দরুদের ওসিলায় এই যে আমাদের তাবলিকি বৈষম্য দূর করে মাওলানা জুবায়ের, মাওলানা মামুনুল, মাওলানা সাদ মহোদয়দেরকে হেদায়েত দান করুন, তাবলিক এক করে দিন, আমাদেরকে আমল বৃদ্ধির সুযোগটা যাতে নষ্ট না হয় রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন। এখনকার যে বিশেষ প্রোগ্রাম আর কি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই যে ধর্মীয় মূল্যবোধের শুক্রবারে আজ আর কি আমাদের জুমাবারের অনুষ্ঠান তো করলাম। এখন এখানে যে অনুষ্ঠান দিয়েছেন গণতন্ত্র, বাংলাদেশের সংসদ, বাংলাদেশের সংবিধান
এবং 1971 সালে 16 ডিসেম্বর হতে অদ্যাবধি সরকার পরিচালনায় রাষ্ট্রপতি এবং সংসদীয় ব্যবস্থা সরকার ব্যবস্থার উপরে সংক্ষেপ আকারে এবং সেই সাথে আর কি 1972-73 থেকে 23-24 পর্যন্ত বাজেটের আকারটাও বলতে বলা হয়েছে। সময় খুব কম, 8 মিনিট সময়, আমি যতটুকু পারি এবং আমার সংশ্লিষ্টতা, আমি এখানতেই শুরুতেই আর কি বিসমিল্লাহির রহমানের রাহিম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 1971 সালের 7ই মার্চ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সেই ডাকে 265 দিন আমি রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা। আমার এইটি মুক্তিযুদ্ধের সনদ এবং যে ল্যান্ড ট্যাঙ্কার ঢুকেছিল 450টি জীবন গাছের নিচ দিয়ে হাকন নদীর ফাঁক দিয়ে, ওই সেই সাদিপুর গ্রামটাই আমার নানার গ্রাম, জীবন গাছটি আমার নানার। তো যাই হোক, 265 দিন যুদ্ধ করতে যেয়ে মোটরের গুলার শব্দ দূষণে আমি তো এই গাছে বেঁধেছিলাম। আমার এই বাম কানটা 1971 সালের আগস্ট মাস থেকে নষ্ট, এখনো নষ্ট। গত ফেব্রুয়ারি মাসে মিলিটারিদের হাসপাতাল সিএমএইচ আমাকে বলে দিয়েছে এটা ঠিক হবে না। সেই 265 দিনে আর কি ভারতে ঘুমাইতাম, বাংলাদেশে এসে যুদ্ধটা করতাম। আমার সেক্টরটা আর সেক্টর কমান্ডার মেজর মঞ্জু সাহেব। 7 ডিসেম্বর যশোরটা স্বাধীন হয়। অতঃপর চূড়ান্ত বিজয়ের দিন আমরা ওই তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিব জয় হোক, জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক, জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। যাই হোক আর কি, আমাদের ওখানে থাকতে দেওয়া হয় নাই। আমাদের ওই সেই গোলদাস সিটি বেনাপোল বাড়িটা জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছিল। আমরা 22 ফেব্রুয়ারি 1972 পর্যন্ত ভারতীয় রিফিউজি ক্যাম্পে ছিলাম। যাই হোক, দেশ স্বাধীনের পরে 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন। সারোয়ার্দী উদ্যানে নেমেছিলেন, কেঁদেছিলেন। সরকার প্রধান হিসাবে বঙ্গবন্ধু তো বাংলাদেশে আগমন করেন ওই যে 1971 সালের এপ্রিল মাসে আর কি মেহেরপুরের অম্রকাননে রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতি হিসাবে এই যে বাংলাদেশে সারোয়ার্দী উদ্যানে নামেন, ভাষণ দেন, কাঁদেন এবং 72-75 সরকার চলাকালীন সংসদে গমন করেন সরকার প্রধান হিসাবে। অতঃপর আর কি এই যে আবারও সেই 1974 সালে ফেব্রুয়ারি মাসে বাকশাল করেন, যেটা রূপ পাই নাই। সেই 1975 সালের 15ই আগস্ট সপরিবারে শহীদ হন শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে আমি দেখেছি 1974 সালে দুর্ভিক্ষ দেখার জন্য বেনাপোল গিয়েছিল, তখন আমাদেরকে নিয়ে যাওয়া হয়। আমার এই যে মুক্তিযুদ্ধের সময়কার এই যে আমাদের যেটা মুক্তিযুদ্ধ জাদুঘরে আমার একটি ছবি আছে, ওই যে আমার পিছনের পতাকাটা হাতে করে জয় বাংলা স্লোগান দিতে দিতে আমরা 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের দিন যশোর কলকাতা রোড ধরে যখন বেনাপোল সিটিতে আসি, তখনকার ছবি। আর একটি ছবি 1974 সালে বঙ্গবন্ধু যখন বেনাপোল গিয়েছিলেন আর কি। বঙ্গবন্ধুর যে কথাটি মনে আছে, আমি মুজিবর, আমি বেঁচে থাকতে এদেশের একটি মানুষও না খেয়ে মরবে না, প্রয়োজনে বিদেশ হতে খাদ্য এনে এদেশের মানুষকে খাওয়াবো ইনশাল্লাহ। যাই হোক আর কি, সেই 75-এর পরবর্তী থেকে আর কি 81 সাল পর্যন্ত শেখ হাসিনা শেখ রেহানা দুই বোনই বেঁচে ছিলেন, এরা ছিলেন দেশের বাইরে। 81-র পরে আবারও আর কি 5 আগস্ট 2024 স্বেচ্ছায় পদত্যাগ করে আর কি এই দেশে বিনা পাসপোর্টে, বিনা টিকিটে, বিনা টিপিতে আর কি, অর্থাৎ ট্রাভেল পারমিট। আমরা যারা 1971 সালের ওই যে ইন্দিরা গান্ধী নিবন্ধিত শরণার্থী, আমাদের সকলেরই টিপি আছে। আমিও যদি কোনো ক্রমে ভারতে যেয়ে পড়ি আর কি, তাহলে আমি টিপি পাইব ভারত থেকে যে কোনো দেশে। তবে বাংলাদেশে ফেরত আসা যাবে কিনা জানি না, অন্য যে কোনো দেশে আর কি এই ট্রাভেল পারমিটের সুবাদে আর কি টিকিট ক্রয় করে, যেমন শেখ রেহানা চলে গেছে লন্ডন আর কি। তো সেই 1972-75 তো সরকারের জবনিকা পাত হয় 15ই আগস্ট 1975। শেখ হাসিনা সরকারের 15 পেরিয়ে 16 বৎসরের 7 মাসের সময় হাসিনা সরকারের জবনিকা পাত হয়
এই যে 5 আগস্ট 2024 আবারও সেই শেখ হাসিনা এখন জানতে পেরেছি ভারতীয় জেলখানায় আছে। জেলখানার থেকে আর কি কোনো ভাষণ দেওয়া যায় না, মোবাইলে কথা বলা যায় না। এখন যে ভাষণটি এখানে প্রচার হয়েছে, আমি একজন www.dailynewsstar.com এর এই যে ইপিও হিসাবে এবং 2001 সালে আইটি ভিসাতে আমি আমেরিকাতে গিয়েছি। আমার এই যে ভিডিও ক্লিপিংসটা দেখে মনে হয়েছে শেখ হাসিনার এটা অনেক আগের ছবি এবং ওই যে ভোকালিক যে ভয়েসটা এটা এডিট করা আর কি। এই জায়গাটায় এখন বাংলাদেশ সরকারের কাজটা হচ্ছে কি, কোনো চিঠিপত্র দিয়ে শেখ হাসিনাকে আনা যাবে না। আমাকে জিম্মাদার করে আর কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাকে জিম্মাদার করে আর কি বাংলাদেশের পক্ষ হতে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমাকে যদি শেখ হাসিনাকে এই দেশে ফেরত আনার জন্য মাননীয় উচ্চতর আদালতের প্রধান বিচারপতির বেঞ্চের মাধ্যম দিয়ে একটি আদেশনামা বের করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এই যে পররাষ্ট্র উপদেষ্টা যদি আমাকে জিম্মাদার করে পাঠান, আমি শেখ হাসিনাকে এই দেশে এনে দিব। আমি একজন আওয়ামী লীগ সমর্থক, বঙ্গবন্ধুর গবেষক, 10টি প্রোগ্রাম করেছি এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার সাথে আমি, আমার পুত্র মাওলানা শাহজালাল গোলদার, আমার নাতি ছেলে অন্যতম মামুনুল হকের ছাত্র সুলাইমান, আমরা এই আন্দোলন করেছি আর কি। আমার এই চ্যানেল থেকে আমার এই প্রোগ্রামের সুবাদে বর্তমান যিনি আর কি মাননীয় প্রধান উপদেষ্টা এই যে তথ্য সচিব শফিকুল আলম আমার দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের 9টি অ্যাক্রিডিটেশন কার্ড বাদ করে দিয়েছে। আমার দুঃখ হইল সাংবাদিকদের ভিতরে সম্পাদক প্রকাশকের কার্ডও ঢুকাই দিয়েছে। আমার সাংবাদিকতার বয়স 38 বছর। আওয়ামী লীগ সরকার আমার এই দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের মিডিয়া বোর্ড ওয়েস বোর্ড বাদ করে, যেটা আমি আইন আদালতের আশ্রয় নিলে আদালত কর্তৃক আওয়ামী সরকার হেরে যায়। এরপর থেকে পত্রিকাটা বের হচ্ছে। আমি এই ছাত্র জনতার সরকারের শরিকদার কিনা জানি না, তবে মিডিয়া হিসাবে আমার ক্লিপিংসগুলো আপনারা দেখবেন আর কি। আমি নাম ধরে ধরে মন্ত্রীদের এবং এই যে ব্যক্তি স্বৈরাচারিণী শেখ হাসিনাওকেও আমি ছাড়ি নাই আর কি। আমি গণতান্ত্রিক রাইট আমার মুক্তিযোদ্ধা হিসাবে আমার সমরনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই হিসাবে আমি বঙ্গবন্ধুর গবেষণাটা করি। দল হিসাবে আমি একজন সমর্থক হিসাবে আওয়ামী লীগ দলটাকে সমর্থন করি। অতঃপর আর কি 1975 সালের 15ই আগস্ট থেকে খন্দকার মুস্তাকের 7 মাসের সরকার, এরপরে আরো 4-5টি রাষ্ট্রপতি শাসিত সরকার। অতঃপর বিশেষ ব্যবস্থায় 1977 সালে এপ্রিল মাসে ফেব্রুয়ারি মাসে জিয়াউর রহমান সাহেবের হানা ভোট, আমি ওই জিয়াউর রহমান সাহেবের হানা ভোটের পোলিং এজেন্ট ছিলাম বেনাপোল হাই স্কুলে। বেলা 11টার দিকে মিলিটারিরা যেয়ে এরপরে বোমাবাজি হয়। কোনো ভোট টোট হয়েছে কি হয় নাই জানি না। আমাদের স্যার আতিয়া স্যার বললেন তোমরা যার যেভাবেই পারো পালা। তখন আমার ওই স্কুলের বেনাপোল হাই স্কুলের পিছনে হাকন নদী, তখন অসাতার পানি, হাকন নদী পেরিয়ে নুমাজগা দিয়ে আবার সাদিপুর ফিরে আসি, এই গাজীপুর আসি। এই হইল আমার ওই যে 1977 সালের হানা ভোটের পুলিং এজেন্ট হওয়ার বাস্তব অভিজ্ঞতা। আমাদেরকে দিয়েছিল একটি লাল 50 টাকার নোট এবং পলাশ হোটেলের 1 প্যাকেট দুপুরের খাওয়ার জন্য বিরিয়ানি। 50 টাকাটা নগদে পেয়েছিলাম, বিরিয়ানিটা আর খাওয়া হয়ে ওঠে নাই। আচ্ছা, এরপরে হচ্ছে ওই যে জিয়াউর রহমান সাহেব 1979 সালে সংসদ নির্বাচন দেন। জিয়াউর রহমান সাহেবই রাষ্ট্রপতিও ছিলেন, সংসদীয় প্রধানও ছিলেন। এই সরকারকে আমি বলে থাকি আর কি রাষ্ট্রপতি শাসিত গণতান্ত্রিক সরকার। জিয়াউর রহমানের ওই যে 1979 সালে যেটা ভোট, যেহেতু আমি 1987 সাল থেকে এরশাদ বিরোধী আন্দোলন থেকে আমার যে সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ, যার সুবাদে 2001 সাল থেকে এই গণতন্ত্র শিকার জন্য বুঝার জন্য আমি একাধিকবার ওই যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে গিয়েছি। তৎকালীন 2001 সালের ইউএসএ প্রেসিডেন্টের সাক্ষাৎ প্রার্থীও হয়েছিলাম। এরপরে তো আর কি 1981 সালের মে মাসে জিয়াউর রহমান সাহেবকে রাষ্ট্রপতি থাকা অবস্থায় চট্টগ্রাম সার্কিট হাউসে
এই যে এখানে যেটা আমরা ইতিহাসে পাই মেজর মঞ্জু জড়িত আর কি, যে মেজর মঞ্জুরের জিয়াউর রহমান হত্যা মামলার বিচারটি এখনো শেষ হয়নি। এই মেজর মঞ্জু সাহেবই 1971 সালের রণাঙ্গনের 8 নম্বর সেক্টর, বেনাপোল 7টি উপসেক্টরও ছিল। আমি সেই সরাসরি মেজর মঞ্জুর রহমান, যিনি পরবর্তীতে মেজর জেনারেল হয়েছিলেন এবং 8 নম্বর সেক্টরের কমান্ডার, মেজর মঞ্জুর সাহেব অস্ত্রপাতি জমা দেন 1972 সালের এপ্রিল মাসে বঙ্গবন্ধুর কাছে। সেই মেজর মঞ্জু সাহেবেরই নামকরণ মাইনর ফ্রিডম ফাইটার বা বাচ্চা মুক্তিযোদ্ধা। রাত্রে ভারতে ঘুমাইতাম, দিনে আর কি বাংলাদেশে এসে যুদ্ধ করতাম। সেই থেকে আমার এই শব্দ দূষণে বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। তো ওই সেই জিয়াউর রহমান কু হওয়ার পরে, এরপরে তো সাত্তার সাহেবের সরকার, অতপর আর কি খুব কায়দা কৌশলে আর কি 1982 সালের মে মাসে এরশাদ সাহেব পাওয়ারটা টেক করেন। এটা ছিল এরশাদের স্বঘোষিত সামরিক এই যে গণতন্ত্র। অতপর আর কি এই এরশাদ সাহেব 1986 সাল 1988 সালে সংসদ নির্বাচনটা দেন। এরপরে আর কি এরশাদ সাহেব আন্দোলনের মুখে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সব একসাথে মিলে কমিউনিস্ট পার্টি আন্দোলনের তোপের মুখে আর টেকে নাই। 1990 সালের 5 ডিসেম্বর এরশাদ মহোদয় পদত্যাগ করেন। অতপর আর কি এই যে অন্তর্বর্তীকালীন সরকার, শাহাবুদ্দিন সাহেবের সরকার 1971 সালে 3 মাসের মধ্যে অর্থাৎ 90 দিনের ভিতরে নির্বাচনটা দেন। এইটাই ছিল এই দেশের বাংলাদেশ হওয়ার পরে গণতান্ত্রিকভাবে সর্বশ্রেষ্ঠ সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন। অতপর আর কি 1996 সালে আবারও আর কি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে, লতিফুর রহমানের মাধ্যমে আর কি ওই 3 মাসের মধ্যেই আর কি আবার যে সরকার সেটাও ছিল। তখন আর কি রাষ্ট্রপতি ব্যবস্থা হতে 1991 সাল হতে আবার আর কি রাষ্ট্রপতির জায়গায় এইবার সরকারিভাবে আর কি সংসদীয় গণতন্ত্রের আদলে 91, 96, 96, 2001 সরকার পরিচালিত হয়। অতপর 2001 সালের নির্বাচনটিও কিঞ্চিত হলেও ভালো ছিল, এইটাও বিএনপি পরিচালনা করে 6 সাল পর্যন্ত। অতপর আর কি আন্দোলন সংগ্রামের মাধ্যম দিয়ে আসলেন 111 অর্থাৎ মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। 180 দিনের কথা বলে 2 বছরের অধিককাল পার করে, তারপরে তাদের কপালে যা জুটেছে এখন সবাই আমরা সেটা অবলোকন করি। এরপরেই আর কি 2008 সালের যে নির্বাচন, এটাকেও খুব খারাপ বলা যাবে না আর কি, যেহেতু সর্বদলীয় অংশগ্রহণ ছিল, ভোটটাও ভালো হয়েছিল। সেই সরকার থেকে নিয়ে আর কি এরপরে আসলো 2014। এখানটায় কোনো ভোটাভুটি হয় নাই, ভোটারও যায় নাই। 154টি আসনে ওয়াকওভার পেয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে, সংবিধানকে কাটাছিড়া করতে করতে 17 বার করে। এরপরে আর কি 18 নির্বাচনও, এরপরে হচ্ছে 23-এর নির্বাচন, এরপরে তো এই 24-এর নির্বাচন 7 জানুয়ারি। তারপরে যা হবার হইল আর কি। অতপর আর কি আন্দোলন সংগ্রামের মুখে এই যে এই 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে এখন শোনা যাচ্ছে ভারতীয় জেলখানায় আছে। তার নামে 200-র অধিক মামলা হয়েছে, ওয়ারেন্ট ইস্যু হয়েছে। শেখ হাসিনাকে আমি এখান থেকে উপস্থাপনা করছি, তাকে আনতে গেলে মাননীয় উচ্চতর আদালতের আদেশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কাউকে জিম্মাদার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ দূতাবাসের মাধ্যম দিয়ে শেখ হাসিনাকে এই দেশে আনা সম্ভব। আমাকে যদি জিম্মাদার করে দেওয়া হয় আর কি আইনগতভাবে, আমি যেহেতু একজন আইনজীবী, আমি ভারতের সাথে বাহাস করে শেখ হাসিনাকে এই দেশের আইন আদালতে এনে দেওয়ার মতো আইন পেশাটা আমি এখনো করি। আমার আইনগত লেখাপড়া, মেধা, পীরপিরালি, ধর্মীয় মূল্যবোধ সকল রকমের সক্ষমতাটা আছে। যে কারণে 2023 সালের ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রপতি পদের জন্য 18 কোটি জনগণের পক্ষে আমি পদপ্রার্থী হয়েছিলাম। এই ব্যক্তি স্বৈরাচারিণী শেখ হাসিনার এই যে নির্বাচন কমিশনার আমাকে নমিনেশন ফর্মটা দেয় নাই। সেখানটা থেকেই যা হবার তাই হয়েছে, শাহাবুদ্দিন মহোদয় মাননীয় রাষ্ট্রপতি হয়েছেন।
এখান থেকে আর কি এই অতঃপর আর কি এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সরকার এখানে যেটা আমাদের আজকে 6 মাস 3 দিনের ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সরকার অনেক উন্নয়ন, অনেক অগ্রগতি আমরা যেটা দেখছি এটা সঠিক দেখা নয়। এই যে ঘটনা ভাঙচুর, রাজনৈতিক দলের নামকরণে গালিগালাজ ইত্যাদি আর কি একটা সরকার বসে গেলে আর কিছুটাই করা যায় না। যেমন বাস্তব উদাহরণ হচ্ছে এই যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বন্ধ ঘোষিত হয়েছে, কিন্তু গাজা উপত্যকা দখলে নেওয়ার জন্য বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকাতে আছেন এখন ট্রাম্পের কাছে। আমাদের এই বাংলাদেশটা কিন্তু ইসরায়েলও না ফিলিস্তিনও না, তারপরেও সেই ইসরায়েল কিন্তু থেমেছে। আমাদের এইটা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় 85 বছর বয়স, ভদ্রলোক মানুষ, আমরা তাকে সহযোগিতা করি। আজকে সংবাদপত্র যেটা এসছে আর কি যে এই যে ভাঙচুর অগ্নিসংযোগ করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার, ভাঙচুর করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। তার মানে ভাঙচুরটা আর কেউ করার কথাটা মুখে আনলেই কিন্তু তাকে আর কি এই যে সরকারের আদলে আসবে, আওতায় আসবে, অর্থাৎ আর কি এই যে রাষ্ট্রদ্রোহ বা রাষ্ট্রীয় সম্পদ তছরূপের, রাষ্ট্রের জনগণের সম্পদ তছরূপের মামলাটা হবে। এখানে যেটা শোনা যাচ্ছে এই যে 32 নম্বর যেটা, এটা 18 কোটি জনগণের হেরিটেজ। এটা হচ্ছে বঙ্গবন্ধু জাদুঘর। বঙ্গবন্ধু কিন্তু একটা ব্যক্তি, একটা দেশ, একটা মানুষ, একটি ধর্মীয় মূল্যবোধ, অতঃপর বাংলাদেশ, অতঃপর জয় বাংলা, অতঃপর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, অতঃপর আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধুর শুরুতে এবং শেষ কথায় আসসালামু আলাইকুম। তো এই যে জায়গাটাই আর কি, এখান থেকে যেহেতু সরকার যে ব্যবস্থাটা নিচ্ছে কঠোর আর কি, আমার এনএসটিভি টেবিল থেকে উপস্থাপনা এই রকমটা যারা করছে এরা প্রথম বা দ্বিতীয় পক্ষ কেউই নন। প্রথম পক্ষ যদি রাষ্ট্র হয়, দ্বিতীয় পক্ষ স্বৈরাচারী সরকার। এখানে যারা কাজটা করছে তৃতীয় পক্ষ। একটি ছেলে ইট হাতে করে একটি ইট নিয়ে যাচ্ছে আর বলছে জেলখানার থেকে এসছি, যে নিয়তে এসে দেখি সাকসেস হয়েছে। তার মানে হয়তো বা জামিন নিয়েছে কিনা, বা ওই জেলখানা যখন ভেঙে বের হয়েছে 900 জন এদেরকেও কিনা, এটা আমি বলতে পারবো না। তবে এই রকমটা আমাদের কাম্য নয়। রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় মানুষ, রাষ্ট্রীয় ধর্মীয় মূল্যবোধ, রাষ্ট্রীয় ব্যক্তিত্ব যেটা দেশ যারা এনেছে, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের মর্যাদার সেটেলমেন্টটা প্রত্যাশা করছি। এখানটায় আরো কিছু বলার নাই আর কি। এখানে যেটা বাজেটের আকার বলা হয়েছে 72-73 থেকে 23-24, 63 লক্ষ কোটি টাকার বাজেট। শোনা যাচ্ছে 36 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। এটা মোটেই বিশ্বাসযোগ্য নয়। যিনি এই ডাটাটা দিয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য, উপদেষ্টা হওয়ার জন্য, কমিশনার হওয়ার জন্য, কিন্তু দেবপ্রিয় বাবু এনার লেখাপড়াটা ইনি বলছেন অর্থনীতিবিদ, কিন্তু কোনো ওই যে ইউরোপ আমেরিকার কোনো ইনস্টিটিউট থেকে, হার্ভার্ড অক্সফোর্ড থেকে উনি এমফিল পিএইচডি করার পরে এই অর্থনীতিবিদ হন নাই, যে কারণে কাউন্সিলর বা উপদেষ্টার কোনোটাই হতে পারেন নাই। ওনারা এই যে ধানমন্ডিতে আর কি এই যে ব্যাংক ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন আছে, এখান থেকে ওই যে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করা। পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা তো আমারও আছে সাংবাদিকতার উপরে। তো এখানটাই এইটাতে তো আর পিএইচডি বলা যায় না, অর্থনীতিবিদ বলা যায় না, যে কারণে যা হবার তাই হয়েছে। আমাদের এই 63 লক্ষ কোটি টাকার বাজেটের 36 লক্ষ কোটি টাকা পাচার বা চুরি হওয়ার পরেও যে উন্নয়ন অগ্রগতি হয়েছে কিনা জানি না। এটা রাষ্ট্র, জনগণ এবং আমি ব্যক্তিগতভাবে এখন যেটা দেখতে পাই, আমার বেনাপোলতে ঢাকা আসতে 2.5 দিন লাগতো, এখন আমার এখানে লাগে 3.5 ঘন্টা। তো এই জায়গাটাই আমি এই যেটাই বললাম, এখান থেকে একটি উপস্থাপনা, আমরা এই নৈরাজ্যটা না করি। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের দোহাই দিয়ে বলছি, পিতার অপরাধের জন্য পুত্রকে, পুত্রের অপরাধের জন্য পিতাকে এইটা দায়ী করা চলবে না। মাওলানা সাহেবরা, পীর মাশায়েখরা, আলেম উলামারা দয়া করে আপনারা একটু মুখ খোলেন, আর তা না হলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন
কিন্তু লানত বর্ষণ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।